রেডিও অ্যাক্টিভ রেজ। রেডিও অ্যাক্টিভ রেজ, তো এই যে রেডিও অ্যাক্টিভ রেজ কোনগুলোকে বলে, মানে রেডিও অ্যাক্টিভ রেজ এগুলো কোনগুলা? একটা হচ্ছে আলফা রে, একটা হচ্ছে বিটা রে, আর একটা কি গামা রে। আলফা বিটা গামা, তাই না? তাহলে দিস আর রেডিও অ্যাক্টিভ রে। আলফা বিটা গামা। রেডিও অ্যাক্টিভ রে হচ্ছে আলফা বিটা গামা। তাহলে রেডিও অ্যাক্টিভ রে এর ক্যারেক্টারিস্টিক কি? মানে রেডিও অ্যাক্টিভ রে অন্য মানে লাইট লাইট থেকে এটা কি ডিফারেন্স? লাইটের থেকে এটা কি ডিফারেন্স? যেমন এক্স রে, শোনোনি নাম? শুনেছো তো না? ইয়েস স্যার। এক্স রে শুনেছো, ঠিক না? আরেকটা হয়তো শুনেছো, এটা কখনো শুনেছো যে ইউভি? ইউভি মানে আলট্রা ভায়োলেট। ইউভি হচ্ছে কি? আলট্রা ভায়োলেট। আলট্রা আলট্রা ভায়োলেট। দেখবা অনেক সময় অনেক অনেক কিছুর অ্যাড দেয়, কথা বুঝতে পারছো? অনেক কিছু অনেক কেমন বলবো আমি, ইউভি ইউভি রে নিয়ে অ্যাড আছে। বিভিন্ন রকম অ্যাড এর সময় বলে যে ইউভি প্রোটেক্টেড বা এরকম কিছু লেখা থাকে আর কি। ইউভি হলো আলট্রা ভায়োলেট। আর সবচেয়ে বড় কথা হলো আমরা যে সানস্ক্রিন ইউজ হয় না, সানস্ক্রিন ইউজ করে না একটা, ছেলেরা কম করে, মেয়েরাই করে, সানস্ক্রিন ইউজ করে না? ইয়েস স্যার। সানস্ক্রিন কেন ইউজ করে? ক্রিকেটাররা ইউজ করে মাঝে মাঝে টেস্ট ম্যাচের জন্য। হ্যাঁ, সানস্ক্রিন ইউজ করে যেন ইউভি লাইটটা স্কিনে না টাচে আসে, মানে স্কিনটাকে ইউভি লাইট থেকে বাঁচানোর জন্য। স্কিনকে ইউভি লাইট থেকে বাঁচানোর জন্যই সানস্ক্রিন ইউজ করা হয়। ইউভি লাইট কোত্থেকে আসে জানো? সান থেকে। সূর্যের আলো থেকে ইউভি লাইট পাওয়া যায়। তাহলে ওইটাই হচ্ছে ইউভি, আলট্রা ভায়োলেট। এক্স রে, এটাও একটা রে। ইউভি রে, এগুলো রে না? বিভিন্ন রকম রে, এরকম রে আছে। তো এক্স রে, ইউভি রে, তোমরা একটা ওয়ার্ড জানতেছো না যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা তো শুনেছো? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইয়েস। এটা কিন্তু মেনশন করা আছে তোমাদের বইয়ে, যেটাকে বলা হয় ইএমআর। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা হচ্ছে ইএমআর। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা হচ্ছে ইএমআর। এন্ড তোমাদেরকে এটাও বলেছি যে এটা একটা ট্রান্সভার্স প্রসেস। এটা কি একটা এরকম ট্রান্সভার্স প্রসেস? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, একই কথা। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এগুলো এটা একটা ওয়েভ, এটা একটা ওয়েভ। এই দুইটা ওয়েভের মাঝখানে ডিসটেন্সকে কি বলে মনে আছে কি? ওয়েভ লেন্থ। ওয়েভ ওয়েভ লেন্থ। আর পার এভরি সেকেন্ডে কয়টা ওয়েভ হয়, এভরি সেকেন্ডে কয়টা ওয়েভ হয় সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ওটা হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি। তাহলে ওয়েভ, ফ্রিকোয়েন্সি, ওয়েভ লেন্থ, ফ্রিকোয়েন্সি। তো এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভলেন্থের লিমিট আছে, ওয়েভলেন্থের কি আছে? রেঞ্জ আছে। ওয়েভলেন্থের রেঞ্জ আছে। যেমন ইউভি রে যেটা,
সেটা হচ্ছে ওয়েভলেন্থ হলো 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। কতটুকু এটা লেন্থ? 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার। এক্স-রে যেটা এর ওয়েভলেন্থ হচ্ছে, এক্স-রে যে ওয়েভলেন্থ, এক্স-রে সেই ওয়েভলেন্থ হচ্ছে 1 থেকে 10 ন্যানোমিটার। 1 থেকে 10 ন্যানোমিটার। তার মানে এক্স-রে ওয়েভলেন্থ কত? 1 থেকে 10 ন্যানোমিটার। আর ইউভি রে এর ওয়েভলেন্থ কত? 10 থেকে 380 ন্যানোমিটার। তোমরা যদিও আমি এই প্রশ্নটা করতেছি, এটা হায়ার লেভেলের কোশ্চেন, তাও দেখি তোমরা আইডিয়া করো তো যে এই দুইটার মধ্যে তাহলে কোনটার এনার্জি বেশি, কোনটা পাওয়ারফুল। দেখি তোমরা কি মনে করো যে কোনটা পাওয়ারফুল? না, এক্স-রেটা পাওয়ারফুল। কোনটা পাওয়ারফুল? এক্স-রে। একটু বুঝাই বলি এক্স-রেটা পাওয়ারফুল কেন। এক্স-রেটা পাওয়ারফুল কেন মনে রাখবা, ওয়েভলেন্থ যত কম হবে ফ্রিকোয়েন্সি তত বেশি। ওয়েভলেন্থ যত কম ফ্রিকোয়েন্সি বেশি, আর যার ফ্রিকোয়েন্সি বেশি তার পাওয়ার বেশি। যার ফ্রিকোয়েন্সি বেশি তার এনার্জি বেশি, তার পাওয়ার বেশি। তোমার এক্স-রে, তুমি একটা নর্মাল চিন্তা করো, এক্স-রে যদি তোমাকে যদি এক্স-রে করা হয়, এক্স-রে তে কি ছবি আসবে? তোমার হাড়ের ছবি আসবে না, বোন। তোমার বোনের ছবি আসবে না, তোমার স্কালের ছবি আসবে না, তোমার কঙ্কালটা দেখাবে না। তার মানে কি এক্স-রে কি করছে? তোমার মাসেল পাস করে চলে গেছে। কিন্তু ইউভি কি তোমার মাসেল পাস করে যেতে পারে? তা তো পারে না। ইউভি শুধু তোমার স্কিনে যা অ্যাটাক করতে পারে, কিন্তু স্কিনের ভিতরে যেতে পারে না, ভেতর থেকে কিছু ইমেজ আনতে পারে না। এক্স-রে আবার পারে। তাহলে কে পাওয়ারফুল? এক্স-রে। কোনটা পাওয়ারফুল? এক্স-রে। তো যাই হোক, এইগুলো হচ্ছে এক এক রকম রে। এমনকি আমরা যে চোখে দেখছি, সেটা কি লাইট? ভিজিবল লাইট। সেটা কি ভিজিবল লাইট, আর ওটা হচ্ছে কি ভিজিবল লাইট। আর তোমরা জানো যে ভিজিবল লাইট যে ওটাও একটা রে, ভিজিবল লাইটটাও কি একটা রে। এন্ড এর ওয়েভলেন্থ কত জানো? 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার। 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার, যার জন্য আমাদের ইউভি তাও কিছুটা পাওয়ারফুল, এইটা তার থেকে অনেক কম পাওয়ারফুল, যার কারণে আমাদের কোনো ক্ষতি হয় না, ঠিক কিনা? তাইলে এগুলো হচ্ছে একরকম রে। এই রেগুলাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা অ্যাটম থেকে হয়। তাহলে এই রে আর এগুলো হলো রেডিও অ্যাক্টিভ রে। তাহলে এই রে আর ওই রের মধ্যে ডিফারেন্স কি? এই রে গুলো হলো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আর এগুলো হলো গিয়া রেডিও অ্যাক্টিভ রে। অর্থাৎ এগুলো হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কারণে, আর এগুলো হয় হচ্ছে রেডিয়েশনের কারণে। এদের যারা রেডিও অ্যাক্টিভ রে, এদের সাথে এদের ডিফারেন্স কি জানো? এদের সাথে এদের ডিফারেন্স হচ্ছে এটা একটা প্লেট, দেখাচ্ছে কি? দেখাচ্ছে। Yes. এইটাকে বলা হয় ফটোগ্রাফিক প্লেট। কি বলে? ফটোগ্রাফিক। এটা হলো ফটোগ্রাফিক প্লেট। আলফা রে, বিটা রে, গামা রে, এরা যখন এই ফটোগ্রাফিক প্লেটে
আঘাত করে, হিট করে। ফটোগ্রাফিক প্লেটে যখন তারা হিট করে তখন সেখান থেকে ভিজিবল লাইট এমিশন হয়। কি হয়? ভিজিবল লাইট এমিশন হয়। আলফা রে, বিটা রে, গামা রে যখন একটা ফটোগ্রাফিক প্লেটে যায় হিট করে সেখান থেকে সে ভিজিবল লাইট এমিশন করে, স্পার্কিং এর মতো হয়, স্পার্ক করে, জ্বলে উঠে। এইটা হচ্ছে এদের ক্যারেক্টারিস্টিক এবং এরা খুবই পাওয়ারফুল রে। এরা খুব পাওয়ারফুল রে। এরা আমাদের বডি পাস করে যেতে পারে, আমাদের অনেক সময় আমাদের বোন পাস করে যেতে পারে, এমনকি এদের কেউ কেউ আমাদের সেলের ভিতরে ঢুকে যেতে পারে, যেমন গামারে। এরা এত পাওয়ারফুল। এরা রেডিয়েটিভ রে। তার মানে আমাদের যে অন্য সব রে তারা ধরো আমাদের বেনিফিট দেয়, তারা কাজ করে, ঠিক আছে? তো এটা এক ধরনের রেডিয়েশন। আর এইটা একটা রেডিয়েশন যেটা। আর আরেকটা ব্যাপার আছে, এগুলা স্পন্টেনিয়াস। এদের এমিশন হয় স্পন্টেনিয়াস, এদের এমিশন কিন্তু স্পন্টেনিয়াস না। এদের এমিশন কি হয়? স্পন্টেনিয়াস, চলতেই থাকে, এমনি অটোমেটিক হইতেই থাকে, রেডিয়েশন হইতেই থাকে। কিন্তু এইগুলা কি না, এক্স রে বা অন্য সব রে, এগুলো কন্টিনিউয়াস না। তো এরকম কিছু ডিফারেন্স থাকে। তো যাই হোক, আমরা বলতেছিলাম যে আলফা রে, বিটা রে এন্ড গামা রে। ও আরেকটা ব্যাপার আছে, এইসব রে যখন এমিশন হয় তখন নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হয় না। এইসব রে যখন এমিশন হয় তখন অ্যাটমের নিজের যে ক্যারেক্টারিস্টিক সেটা কি হয়ে যায় না, মানে ভ্যানিশ হয়ে যায় না, মানে অ্যাটমটা তার আইডেন্টিটি নষ্ট হয় না। অ্যাটমের আইডেন্টিটি কি হয় না, নষ্ট হয় না। কিন্তু এগুলো এমিশন হলে অ্যাটমের আইডেন্টিটি পাল্টে যায়, বুঝো না? তার পরিচয় চেঞ্জ হয়ে যায়, তার নাম বদল হয়ে যায়, অন্য একটা এলিমেন্ট হয়েছে। অন্য কিছু হয়ে যায় সে, এরকমটা। এইরকম টাইপের রে হচ্ছে আলফা রে, বিটা রে, গামা রে। আর যারা কিনা এই আলফা রে, বিটা রে, গামা রে এমিশন করে কেউ কোনো না কোনো অ্যাটম থেকে তো এদের এমিশন হবে। তো যাদের থেকে এমিশন হয় বা যেই আইসোটোপ থেকে হয় সেই আইসোটোপ গুলো কি রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। রেডিও অ্যাক্টিভ কি আইসোটোপ, রাইট না? তাহলে রেডিও অ্যাক্টিভ রে আর রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। রেডিও অ্যাক্টিভ রে হলো এই রে গুলো, আর রেডিও অ্যাক্টিভ আইসোটোপ হচ্ছে অ্যাটম গুলো। আর রেডিও অ্যাক্টিভ আইসোটোপ অ্যাটম কোনটা আছে? অনেক एग्जांपल আছে। ইউরেনিয়াম 92 238, কোবাল্ট 27 60, আয়োডিন 131। কত एग्जांपल আছে বইয়ে, তাই না? ও আচ্ছা, হ্যাঁ। এই সময় ফিরেন মানে বাসায়, তাই না? ও না, মানে বাসায় ফিরেন এই সময় কিনা তাই বলি, মানে এই একদম প্রত্যেকদিন এই টাইমটাই পাই যে। হুম হুম। ও, বুঝলাম না ওই দিন কোশ্চেনটা ভুল গেল কিভাবে, আমি বুঝলাম না। ও একই কালারের কারণে বোধহয়।
তাহলে এরা হলো রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। আর রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ থেকে রেডিওঅ্যাক্টিভ রের এমিশনের এই ঘটনাকে কি বলে? রেডিও অ্যাক্টিভিটি। তার মানে আই ক্যান আস্ক ইউ হোয়াট ইজ রেডিওঅ্যাক্টিভ রেজ, হোয়াট আর রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ, হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি। তাহলে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ থেকে এই আলফা রে, বিটা রে, গামা রে এমিশনের এই ব্যাপারটাকে কি বলে? রেডিও অ্যাক্টিভিটি। এখন তোমরা সেই রেডিও অ্যাক্টিভিটিটাই দেখতে চাচ্ছ আমার কাছে। তাহলে প্রথমে জানতে চাচ্ছ যে এমিশন অফ আলফা রে, এমিশন অফ আলফা রে, আলফা রের এমিশনে কি হয়? আলফা রের এমিশনে কি হয়? ফর এক্সাম্পল, এটা একটা আইসোটোপ যেটা হচ্ছে রেডিয়াম, এটা একটা আইসোটোপ যেটা হচ্ছে রেডিয়াম and 232, এটা হচ্ছে রেডিয়াম 232, রেডিয়াম 232। এই আইসোটোপটা থেকে যদি আলফা রে এমিশন করে তাহলে এটা হয়ে যায় রেডন 86-228। তাহলে রেডিয়াম থেকে কি পাওয়া গেছে? রেডন। এটা রেডিয়াম, এটা রেডন, এটা রেডিয়াম, এটা রেডন। তাহলে রেডিয়াম যখন রেডনে কনভার্ট হইছে, রেডিয়াম যখন রেডনে কনভার্ট হইছে তখন কি লস হইছে? কি লস হইছে দেখো, 88, তার থেকে কি হইছে 86, and 232 এটা হইছে কত? 228। তাহলে কি লস হইছে বলো? ম্যাথ থেকে 8 গেছে আর অ্যাটমিক নাম্বার থেকে 2 গেছে। না, ম্যাথ থেকে 4 গেছে। অ্যাটমিক নাম্বার থেকে গেছে, অ্যাটমিক নাম্বার থেকে গেছে 2, আর এখান থেকে গেছে 4, এখান থেকে গেছে কত? 4। আচ্ছা, তুমি এখানে 88টা কি প্রোটন না? ইয়েস। এখানে 86টা কি প্রোটন? তাহলে প্রোটন লস হয়েছে কয়টা? 2টা। তাহলে আলফা রে ইজ ইকুয়াল টু 2 প্রোটন প্লাস 2 প্রোটন প্লাস, আচ্ছা এদিক থেকে লস হয়েছে কত? 4। এদিক থেকে লস হয়েছে কত? 4। কিন্তু সেই 4 এর মধ্যে কি এই 2 আছে না? আছে তো। Yes, sir. এই 4 এর লসের ভিতরে তো 2 লস আছে, তাইলে আরো এডিশনাল 2 লস হয়েছে। 2 নিউট্রন। তাইলে সেই 2 কি? 2 নিউট্রন। তাহলে আলফা রে মধ্যে কি থাকে? 2 প্রোটন 2 নিউট্রন, 2 প্রোটন এন্ড 2 নিউট্রন। তাহলে আলফা রে ইজ ইকুয়াল টু কি? 2 প্রোটন 2 নিউট্রন। আর এই আলফা রে মানে যদি হয় 2 প্রোটন আর 2 নিউট্রন, তাহলে আমাকে বলো যে এই আলফা রের এমিশন কোথা থেকে হয়? সোর্স কি? মানে আলফা রে তাহলে কোত্থেকে বের হয়ে আসে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে। ভেরি গুড। তাহলে আলফা রে কোথা থেকে আসছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে। কারণ প্রোটন নিউট্রন কোথায় ছিল? নিউক্লিয়াসে। তাহলে নিউক্লিয়াস থেকে আলফা রে এমিশন হয়েছে। কোথেকে হয়েছে? নিউক্লিয়াস থেকে। নাম্বার 1, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাকে বলো যে আলফা রে যদি চার্জ হয় তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। আলফা রে তাহলে পজিটিভ।
কেন পজিটিভ? কারণ প্রোটনের চার্জই তো চার্জ এখানে, নাকি? প্রোটনের চার্জই তো আলফা চার্জ, প্রোটনের চার্জই তো আলফা চার্জ, নাকি? Yeah. তাহলে আলফা রে পজিটিভ। আচ্ছা, এই হলো আলফা রের এমিশন। এটা হচ্ছে আলফা রের এমিশন, এন্ড আলফা রে এমিশনের কারণে এই চেঞ্জ। নাও হচ্ছে এমিশন অফ বিটা রে। এমিশন অফ বিটা রে, বিটা রে এমিশন হলে কি হবে? বিটা রে এমিশনের এক্সাম্পল দেখো। এটা হচ্ছে এলিমেন্টের নাম হলো অ্যাক্টিনিয়াম। এই এলিমেন্টের নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়াম থেকে যদি বিটা রে চলে যায় তাহলে এটা হয়ে যায় থোরিয়াম। অ্যাক্টিনিয়াম থেকে যদি বিটা রে চলে যায় কি হয়? থোরিয়াম। এখন তুমি যদি জানো যে এইটা অ্যাক্টিনিয়াম, বিটা রে যাওয়ার কারণে এটা হয়েছে থোরিয়াম, তাহলে তোমার বলতে পারা উচিত যে বিটা রে তাহলে কি? তাহলে তোমার এটা পারা উচিত যে বিটা রে তাহলে কি, নাকি? যেমন যখন রেডিয়ামকে তুমি রেডন হতে দেখছো তখন তুমি বুঝতে পারছো যে আলফা রে কি, তাই কি না? Yes, sir. এখন যখন তুমি দেখলা যে অ্যাক্টিনিয়াম থোরিয়ামে কনভার্ট হয়েছে বিটা রে এমিশনের কারণে, তাহলে বিটা রে কি সেটাও বলতে পারার কথা। ওয়ান প্রোটন। এখন কি হয়েছে? 89 অ্যাটমিক নাম্বার এখন হয়ে গেছে কত? 90। তাহলে একটা প্রোটন অ্যাড হয়েছে। ব্যাপারটা একটু চেঞ্জিং না? যে আলফা রে তো চলে গেল, তাহলে প্রোটন অ্যাড হইলো কিভাবে? এটা চিন্তার কারণ না? Yes. দেখাচ্ছে যে প্রোটন অ্যাড হইছে, দেখাচ্ছে প্রোটন অ্যাড হইছে, প্রোটন বাড়ছে, প্রোটন অ্যাড হইছে। আমি তো আলফা রে বের বিটা রে বের করে দিলাম, তো বিটা রে গেল, তাতে প্রোটন বাড়লো কেন? কোন সলিউশন আছে তোমার কাছে? তোমার চিন্তায় এটা আসবে? আসে নাই, ঠিক না? এবার আসো, কি হয়েছে বলি। এখানে 89টা প্রোটন আছে, তাই না? এখন সেখানে 90টা প্রোটন, তার মানে একটা প্রোটন অ্যাড হইছে, ইনক্রিজ হইছে। সেটা কিভাবে ইনক্রিজ হইছে? কি হয়েছে জানো? নিউক্লিয়াস থেকে, আচ্ছা নিউক্লিয়াস পরে বলি। নিউট্রন আছে না, নিউট্রন? নিউট্রন যদি ভেঙে দেওয়া হয়, আজকে একটা দারুণ জিনিস জানতে যাচ্ছ। নিউট্রন যদি ভেঙে দেওয়া যায়, নিউট্রন যদি ভাঙা হয়, নিউট্রনকে যদি ব্রেক করা হয়, তাহলে নিউট্রন থেকেই একটা প্রোটন আর একটা ইলেকট্রন জন্ম নেয়। দেখছো? নিউট্রন যদি আমরা ভাঙি তাহলে নিউট্রন ভেঙে কি হয়? প্রোটন হয় আর ইলেকট্রন হয়। নিউট্রন ভেঙে কি হয়? প্রোটন। Proton and electron. তাহলে তোমরা কি জানতা না যে নিউট্রন নিউট্রাল? Yes. তোমরা তো জানতা যে নিউট্রন কি নিউট্রাল। নিউট্রন কেন নিউট্রাল আজকে জানো? কারণ নিউটনের কাছে প্রোটন আছে, ইলেকট্রন আছে। প্রোটন আর ইলেকট্রন দুইটা সমান সমান যোগ হয়ে নিউট্রন বানায়, যার কারণে পজিটিভ নেগেটিভ মিলে এটা নিউট্রন হয়ে গেছে। নিউট্রন নিউট্রাল এই কারণেই যে নিউট্রনে ইকুয়াল টু প্রোটন প্লাস ইলেকট্রন। নিউট্রনের ভিতরেও আবার কি আছে? প্রোটনের সমান আর ইলেকট্রনের সমান চার্জ আছে, ইকুয়াল। প্রোটনের সমান আর ইলেকট্রনের সমান মাস আছে, ইকুয়াল।
তার মানে একটা নিউট্রন বানানো হয়েছে কি দিয়া, প্রোটন দিয়ে আর ইলেকট্রন দিয়ে। কিন্তু নিউট্রনটা একটা পার্টিকেলের কাজ করতেছে, একটা সাবঅ্যাটমিক পার্টিকেলের কাজ করতেছিল, কারণ ওইটাকে ভাঙাটা যাবে, কিন্তু ওইটা ভাঙলে ওই অ্যাটমটা ওই অ্যাটম থাকে না, দেখছো? ডিফারেন্ট এলিমেন্ট হয়ে যায়। তাইলে কি হয়েছে এখানে, নিউট্রন আমরা জানতে পারলাম যে নিউট্রন যদি ব্রেক করা যায় বা করা হয়, তাহলে সেটা ভাঙলে কি হয়, একটা প্রোটন হয়, একটা ইলেকট্রন হয়। তোমরা খেয়াল করছো যে যত আইসোটোপ রেডিও অ্যাক্টিভ তারা কারা, যাদের নিউট্রন বেশি, ঠিক কিনা? Yes, sir. Yes, sir. ওই আইসোটোপই তো তোমার হলো রেডিও অ্যাক্টিভ, যেই আইসোটোপ গুলোর মধ্যে নিউট্রন বেশি থাকে। তাহলে তো সিক্রেট তোমার হচ্ছে গিয়া পাবলিশ, যে সব কে করে, নিউট্রন করে। সব কে করে, নিউট্রন করে। নিউট্রন ভেঙে ভেঙে বিটা পার্টিকেল তৈরি করে। আচ্ছা আসো, নিউট্রন নিউট্রন কেন বুঝলাম, নিউট্রন ভাঙলে কি হয়, প্রোটন প্লাস ইলেকট্রন। নিউট্রনের ভিতরে আছে প্রোটন প্লাস ইলেকট্রন। এবার আসো, মনে করো এখান থেকে একটা নিউট্রন ভেঙে গেছে, সেখান থেকে একটা প্রোটন হইছে, একটা ইলেকট্রন হইছে, তাহলে প্রোটন হইল না? Yes, sir. তাহলে Yes. প্রোটন যদি থাকে 89টা, একটা নিউট্রন ভাঙার কারণে একটা প্রোটন হবে, তাহলে প্রোটন যদি 89টা হয়, ওই প্রোটনটা সহ প্রোটন হয়ে যাবে কয়টা, 90টা। Yes, sir. তাহলে Sir. প্রোটন বাড়ার সিক্রেট কি, বুঝা গেল না যে প্রোটন কেন বাড়ছে? Yeah. একটা নিউট্রন কমে একটা প্রোটন বাড়ায় দিচ্ছে, একটা নিউট্রন কমে যায় একটা প্রোটন বাড়ায় দিচ্ছে, তার জন্য প্রোটন বাড়তে দেখতো। কিন্তু মাস নাম্বার কেন চেঞ্জ হয় নাই বলো তো, বলো এটা কেন চেঞ্জ হয় নাই? স্যার নিউট্রন কমে গেছে। কিন্তু প্রোটন বেড়ে গেছে, ঠিক না? Yes, sir. অর্থাৎ 230 রয়ে গেল কেন তাইলে? এই যে প্রোটন বানাইলা সেটা কি হইলো, ওই যে প্রোটন একটা বাড়ছে কিন্তু নিউট্রন তো একটা কমে গেছে। এটার ভিতরে তো প্রোটন প্লাস নিউট্রন, একটা প্রোটন একটা নিউট্রন ভাঙছে, এক কমার কথা ছিল, ঠিক না? Yes, sir. Yes. কিন্তু একটা প্রোটন বাইরে আবার এক যোগ করে দিচ্ছে, তাহলে তো যেখানে সেখানেই থাকলো। তাহলে নিউট্রন ভাইয়া প্রোটন হইছে, সেটা যোগ হয়ে গেছে, কিন্তু নিউট্রন ভাইয়া যে ইলেকট্রন হইছে সেটা কই? নিউট্রন ভেঙে যে ইলেকট্রন হইলো সেটা কোথায়? ওইটাই বিটা পার্টিকেল। আর রিমেম্বার, বিটা পার্টিকেল হচ্ছে আজকে থেকে জীবনে যাই না রাখো, ফ্লো অফ ইলেকট্রন। তো স্যার তার মানে বিটা বিটা পার্টিকেল নিউক্লিয়াস হচ্ছে, থেকে আসে না। বিটা নিউক্লিয়াস থেকে আসছে, তো নিউট্রন ভেঙে আসছে না। Yes, sir. এই এই বিটা ফ্লো অফ ইলেকট্রন, কিন্তু কোন ইলেকট্রন না, এনার্জি লেভেলের ইলেকট্রন না তো। স্যার মানে যে নিউক্লিয়াসের ভিতর থেকে, নিউট্রন ভেঙে যেটা আসছে ওটা। হ্যাঁ নিউট্রন ভেঙে আসছে, নিউক্লিয়াসের ভিতর থেকে তৈরি হয়েছে, তারপরে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে বিটা পার্টিকেল, যেটা ফ্লো অফ ইলেকট্রন। তাহলে বিটা পার্টিকেল কি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। Negative. আলফা পার্টিকেল পজিটিভ, বিটা পার্টিকেল নেগেটিভ, ঠিক কিনা? Yes, sir. এই হচ্ছে আলফার এমিশন, বিটার এমিশন। আর কি বাকি আছে? গামার এমিশন। তবে গামার এমিশনের কথা বলি, গামার এমিশনে, গামার যে এমিশন, এতে করে কোনো নিউক্লিয়ার চেঞ্জ হয় না। আলফা আলফা যদি এমিশন হয় তাহলে নিউক্লিয়ার চেঞ্জ হয়, বিটা এমিশন হলে নিউক্লিয়ার চেঞ্জ হয়, কিন্তু গামা এমিশন হলে কোনো নিউক্লিয়ার চেঞ্জ হয় না। গামা এমিশন হইলে কোনো নিউক্লিয়ার চেঞ্জ হয় না, গামার এমিশন হইলে। কারণ গামাটা কিন্তু ওয়ান টাইপ অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তার মানে গামা দুই দিকেই আছে। গামা রেডিও অ্যাক্টিভিটির মধ্যেও আছে, রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ভিতর থেকেও আছে, গামা রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ভিতর থেকেও আছে, আবার গামা ইএমআর এর থেকেও আছে, মানে দুই দিকেই গামা আছে।
গামা হচ্ছে গামা রে, যেটা এটা নাইদার পজিটিভ নন নেগেটিভ। গামা রেটা হচ্ছে একরকম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা এক টাইপের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর যত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে এটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ না। তো গামা পার্টিকেল গেলে কি হয়, সেটা গামা রে যারা ছাড়ে ছাড়ে, তাতে করে নিউক্লিয়াসের কোনো চেঞ্জ হয় না, কোনো নিউক্লিয়ার চেঞ্জ হয় না। তার মানে কি ইলেকট্রন বাড়ে কমে? মানে কিছুই হবে না, গামারে গেলে কিছুই হয় না, কোনো চেঞ্জই হয় না। গামারে এমনিতেই বাইরে হয়ে যায়, এমনিই চলে যায় গামারে। গামারে গেলে অ্যাটমের কিছুই হয় না, গামারে বের হয়ে গেলে অ্যাটমের কিছুই হয় না। ওকে, যাই হোক, এখন আমরা ফিরে আসি আমাদের মেইন সেশনে, সিকিউ এন্ড এমসিকিউ প্র্যাকটিস। তাহলে একটা সিকিউ আর দুইটা এমসিকিউ ডিসকাস করবো। ফার্স্টে আসি সিকিউতে। অনেকগুলো সিকিউই করানো যাইতো, যাই হোক আমি একটা ভিডিও দিয়ে দিব তোমাদেরকে। সিকিউর উপর একটা ক্লাস হয়েছে অলরেডি একটা ব্যাচে, ওই ভিডিওটা দিয়ে দিব। ওই ভিডিওতে যে সিকিউ আছে সেটা দেখালাম না, ওই ভিডিওতে তো অলরেডি আছে না, ওটা আর আমি দেখাচ্ছি না, ওইটা তোমরা দেখো। ওইটা বাদ দিয়ে নতুন একটা দেখাই। আচ্ছা, কোশ্চেনটা যদি এমন হয়, সাপোজ 1 M2 plus and আচ্ছা এম না, এল দিয়ে দিই, L2 plus L2 plus আর এম হলো 2 plus, L2 plus MO2 plus। এল কে ডট 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 দিলাম, দিয়ে মেনশন করলাম 3d6। M2 plus কে ডট 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 দিয়ে দিলাম, দিয়া বললাম 3d10। আচ্ছা, কোশ্চেন এ, এতে বললাম হোয়াট ইজ নিউক্লিয়ন নাম্বার, হোয়াট ইজ নিউক্লিয়ন নাম্বার। বিতে এসে বললাম রিলেটিভ অ্যাটমিক মাস অফ ফ্লোরিন ইজ ইকুয়াল টু 35.5। এক্সপ্লেইন ইট, এক্সপ্লেইন ইট, এটা এক্সপ্লেইন করো। সিতে বললাম, সিতে আই মেনশন যে how many electron, how many electron in the n shell of L atom। আর ডিতে এসে বললাম যে is element, is the element M follow n plus L rule, অ্যানালাইজ করো।
এটা একটা কোশ্চেন মনে করো, মানে কিভাবে সলভ করবো সেটা ডিসকাস করতেছি। এ, হোয়াট ইজ নিউক্লিয়ন নাম্বার? হোয়াট ইজ নিউক্লিয়ন নাম্বার? যদি তুমি মনে রাখতে পারো যে এটা আসলে কিচ্ছু না, মাস নাম্বার, ঠিক না? জি স্যার। নিউক্লিয়ন নাম্বারটাই হচ্ছে মাস নাম্বার, তো নাথিং নিউ, যেটা হচ্ছে টোটাল প্রোটন এন্ড নিউট্রন, ঠিক না? Yes, sir. দেন কোশ্চেন হচ্ছে যে রিলেটিভ অ্যাটমিক মাস অফ ক্লোরিন 35.5, এটা এক্সপ্লেইন করো। তাহলে তুমি এক্সপ্লেইন করবা যে এই 35.5 টা কি জিনিস, ঠিক না? তো তুমি এটা এক্সপ্লেইন করবা যে এটা হচ্ছে এভারেজ আইসোটোপিক মাস, ঠিক কি না? এটা একরকম কি এভারেজ আইসোটোপিক মাস না? Yes, sir. এটা আইসোটোপ দিয়ে করা হয়েছে না? Yes, sir. তাহলে কিভাবে করছো এটা এক্সপ্লেইন করবা। সি এর কোশ্চেনে কি বলছে? হাউ মেনি ইলেকট্রন ইন দা এন শেল অফ এল অ্যাটম? এল অ্যাটমের এন শেলে কয়টা ইলেকট্রন আছে? এন্ড বললাম যে শো দা ডায়াগ্রাম, শো দা ডায়াগ্রাম, ডায়াগ্রাম শো করো। সাব সেলে কিভাবে ডায়াগ্রাম? ডায়াগ্রাম শো করো, হ্যাঁ? তাহলে হাউ মেনি ইলেকট্রন ইন দা এন শেল অফ এল অ্যাটম এন্ড শো দা ডায়াগ্রাম। তো এল অ্যাটম কি সেটা তো আগে জানতে হবে, তারপরে তার ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন দেখাইতে হবে, তারপরে জানা যাবে এন শেলে কয়টা ইলেকট্রন আছে, এরপরে সেটা ডায়াগ্রাম করো। দেখো যে কিভাবে আমরা ফাইন্ড আউট করব যে এল এলিমেন্টটা কোন এলিমেন্ট। একটা দারুণ জিনিস শিখতে যাচ্ছ, খুব এসেনশিয়াল একটা জিনিস। দেখো তুমি কি করে বুঝবা যে এল এলিমেন্ট হিসেবে কোন এলিমেন্ট? কোনো প্রিডিকশন আছে তোমাদের? মানে তোমরা কি ধরতে পারতেছো যে এই এলিমেন্টটা কোন এলিমেন্ট হতে যাচ্ছে? কোনো প্রেডিকশন এখন পর্যন্ত নাই, না আছে? 3D যদি 6 হয় তার মানে তার আগের গুলো তো ফিল হবে। এটা হ্যাঁ পার্টলি ঠিক আছে কথাটা। তারপরে আর ওখান থেকে কাউন্ট করে আসবো, মানে হ্যাঁ মানে ঠিক আছে, তোমার কথাটা খুবই অ্যাকসেপ্টেবল কথা এবং ঠিক তাই করবো আমরা। অর্থাৎ আমরা এই যে নোটিস করো L2 প্লাস কে L এ কনভার্ট করবো, ঠিক কিনা? Yes, sir. আমরা তো L2 প্লাস কেই L এ কনভার্ট করবো, তাহলে আমি এই 3D পর্যন্ত যাওয়া লাগবে না, যেতে থাকো 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক কিনা? আচ্ছা তোমার কি জানা আছে যে এর আগে 4s চলে আসে যে? Yes, sir. ঠিক না? 4s চলে আসে, 4s চলে আসে, ঠিক কিনা? 4s চলে আসে, তারপরে কি 3D, 4s চলে আসে তারপরে 3D। ওকে ফাইন। এবার আসো এই পর্যন্ত কয়টা আছে জানো? 18টা। কয়টা আছে? 18। তো এটা নিয়ে আমার কোনো টেনশন আছে? টেনশন নাই। 18 এর হওয়ার পরে এবার আসো এই কয়টা ইলেকট্রন ডোনেট করছিল? কয়টা ইলেকট্রন ডোনেট করছে? 2। মানে 2, তাহলে তাকে 2 ফিরিয়ে দিবা তুমি, ঠিক না? তো এই যে সে তাকে যে 2 ফিরিয়ে দিবা, সেটা ফিরিয়ে নিবে কোথায় সে? 4s. সে ফিরিয়ে নিবে কোথায়? ও এইটাতে একটু ভুল করছে, এটাতে একটু কারেকশন করবো। আচ্ছা যাই হোক, যেহেতু এটা নিয়ে এখন আলোচনা যাই নাই, এটা নাই, হ্যাঁ? আচ্ছা আমি তাকে এটা 2 প্লাস থেকে যদি আমি 2 প্লাস থেকে উইথড্র করি, এই L2 প্লাস কিভাবে হইছে? দুইটা ইলেকট্রন ছেড়ে না? Yes, sir. তো এই দুইটা ইলেকট্রন তুমি তাকে রিটার্ন দিতেছো, তো রিটার্ন দিতেছো, সে ছাড়ছে কোথেকে তুমি জানো? 4s থেকে ছাড়ছে। কোথা থেকে ছেড়েছিল সে? 4s থেকে। আর তার এখানে 6, এখানে 6, তো এখানে কয়টা আছে? 660 আছে, কিন্তু সে যে ছেড়েছিল সেটা 4s থেকে। তোমার কে বলে দিছে? স্যার 4S থেকে একটু কেন ছাড়লো অন্য জায়গা থেকে? না আমি সেটাই বলতেছি যে তোমাকে কে বলে দিল যে 4s থেকেই ছাড়ছে? কারণ তুমি তো এটা জানো যে 3D তে যাওয়ার আগে 4s ইলেকট্রন ছিল, ঠিক কিনা? Yes, sir.
3D তে যাওয়ার আগে ইলেকট্রন 4s এ ছিল না? ছিল তো। তাইলে সে যদি দুইটা ইলেকট্রন ছাড়ে সেটা 4s থেকেই ছাড়বে কেন? এই তো কথা তোমাদের। Yes. ছাড়ার নিয়ম হইলো সবসময় ছাড়তে গেলে আউটার সেল থেকে ছাড়ে। কোথেকে ছাড়ে? সবসময় কোথেকে ছাড়বে? আউটার সেল থেকে। ছাড়ার সময় একটাই নিয়ম, কোথেকে ছাড়বে? আউটার সেল। তাহলে সে যে দুইটা ছাড়ছে কোথেকে ছাড়ছে? 4s থেকেই ছাড়ছে। 4s থেকেই ছেড়ে এসেছে, ঠিক আছে? তাহলে সেই 4s যদি দিয়ে দাও সে ফিল আপ হয়ে গেল না? এখন দেখো এটা তাহলে কোন এলিমেন্ট? এখন এটা তাহলে এখন কোন এলিমেন্ট? 10, 12, 18, 20, 26। তাহলে এল কত? 26। তুমি জানো যে 26 কার? না জানলে এটা একটা বিগ ফেইলিওর। 26 হচ্ছে আয়রনের। 26 কার? আয়রনের। তাহলে আয়রন কি 1 থেকে 30 এর ভিতরে না? Yes, sir. Yes, sir. তাহলে তুমি 1 থেকে 30 তো পারতেই হবে। তাহলে তুমি বুঝাইলা যে এল এর ইলেকট্রন ডিস্ট্রিবিউশন এটা হবে। L2 প্লাস যদি এই হয় তাহলে এল এটা হবে, আর এল যদি এটা হয় তাহলে এটা আয়রন। আর এইটা যদি আয়রন হয় তাহলে তার এন শেলে কয়টা আছে? তাহলে আয়রন 26, কে শেল, এল শেল, এম শেল আর এন শেল। ডিস্ট্রিবিউট করো। 2, 8, তারপর কয়টা আছে? থার্ড শেলে 2, 16. 8 আর 14টা। আর এন শেলে কয়টা আছে? তাহলে তার এন শেলে ফাইনালি কয়টা আছে? 2 ইলেকট্রন। এন শেলে তার হাউ মেনি ইলেকট্রন? 2 ইলেকট্রন। এন শেলে তার হাউ মেনি ইলেকট্রন? 2 ইলেকট্রন। ফাইন্ড আউট করা হয়ে গেল তার 2 ইলেকট্রন আছে এন শেলে। কারণ তার কোনটা এন শেল? এটা না? Yes, sir. এটা এন শেলে 2 ইলেকট্রন। ওকে, এরপরে ডায়াগ্রাম করতে বলছে। ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল এন্ড ফোর্থ এনার্জি লেভেল। এই হচ্ছে কে, এই হলো এল, এই হলো এম আর এটা হলো এন। আর সেই এন শেলে তার কয়টা ইলেকট্রন? 1, 2। ঠিক আছে? নাও পরের কোশ্চেন যে ওটা বলতো যে এম কি এন প্লাস এল রুল ফলো করে কিনা। এটা কি তাহলে বার করে, এটা আবার এক্সপ্লোর করো, এটাকে আবার ডিসকভার করো যেটা কি। এটা কি ডিসকভার বের করতে হবে না? তো ডিস্ট্রিবিউশন করো। এম থেকে M2 প্লাস থেকে এম এ নিয়ে আসো, তাকে M2 প্লাস থেকে এম এ নিয়ে আসো। 1s2, 2s2, 2s2. সরি 2s2, 2p6, 3s2, 3p6। এই পর্যন্ত তো তুমি মানে মোটামুটি ঠান্ডা মাথায় দিয়ে দিতে পারবে না, কি বলো? Yes, sir. Yes, sir. তারপরে 4s আর 3d তে আইসা একটু অবজাইবা। 4s আর 3d নিয়ে একটু চিন্তা করবা। এ পর্যন্ত তার 18 দিয়ে দিবা। এখন তুমি যদি আগেরটার মতো করে চিন্তা করো, মনে করো চিন্তা করো, চিন্তা করতে তো দোষ নাই নাকি? তুমি যদি আগেরটার মতো চিন্তা করে এর 2 দিয়ে দাও আর এর 9 রাখো, তুমি নিজে এটা মাইনে নিবা? No, sir. No, sir. 4s1 3p10 হবে। তুমি তাহলে তুমি তো নিজেই এটা মানবা না, তুমি বলবা এটা কি হয় নাকি? তাহলে তুমি তো নিজে এটা 1 আর 10 করে দিবা, ঠিক কি না? Yes, sir. তার মানে অসুবিধা কি? তুমি ওই লজিকেই থাকো না যে 4s এর 2 দেওয়া লাগে। 2 কেউ যদি দেয় 4s থেকে দেয়, ওই লজিকে তুমি 4s 2 দিতে যায় তখন তুমি নিজেই ফিল করতে পারতেছো
যে না এটা তো তাইলে হবে না, কারণ 4s2 এর পাশে কি করে 3d9 থাকে। তো তুমি নিজেই তো ঠিক করে নিবা, ঠিক কিনা? Yes, তাইলে তুমি যদি আমার কাছে বলো যে স্যার আপনি 3d9 কে আমি 3d10 করবো, আমি বুঝবো কেমনে? তুমি বুঝবা না এটা, ঠিক কিনা? যদি তোমার মধ্যে বেসিকটা থাকে তুমি বুঝবা না, তুমি 9 এর পাশে 2 দিয়ে রাখতে পারবা? কখনোই না। বাস, তুমি বুঝে গেল যে এটার ইলেকট্রনিক কনফিগারেশন কি। তাইলে এটা কি হয়ে গেল? কপার 29, ঠিক কিনা? Yes, sir. কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 বাইর করে ফেললাম এটা কপার। তারপরে সেই কোশ্চেনের অ্যান্সার করো যে এটা কেন n+l রুল ফলো করে নাই, এটা কেন এক্সেপশনাল, এই তো। তো সেই বাকি তো জানোই যে কেন এক্সেপশনাল, এই ডি অরবিটালের স্টেবিলিটির জন্য, নাকি? Yes, sir. কারণ এটা কমপ্লিট অরবিটাল। তাহলে দেখো সিকিউ এন্ড তার সলিউশন। স্যার একটা প্রশ্ন। বলো। স্যার যে অ্যাটমিক নাম্বার 28, স্যার সেখানে কি 4s ভ্যানিশ হয়ে যাবে? 3p6 এর পর 310 হবে? না, ভ্যানিক হওয়া না হওয়া তো ডিপেন্ড করবে যে তার আয়নের উপর, তোমারে আমি কোন আয়ন দিলাম। তবে এটা ঠিক, এটা ঠিক, কেউ আয়ন হবে কিন্তু 4s ইলেকট্রন থাকবে, এটা হবে না কখনো। কারণ ইলেকট্রন তো দিবেই 4s থেকে, আরো তারা যদি আরো বেশি দেয় তাহলে 4s এর পরের থেকে যদি আরো বেশি দেয় তাহলে সেটা 3d থেকে দিবে। যেমন আরেকটা এক্সাম্পল দেই, সাপোজ আমি বললাম যে x3+, তারপরে 3d5, x3+ এর পরে 3d5, তাহলে x কি হবে? x3+ হলে 3d5, তাহলে x কি? শুরু করলাম 1s2, এরপরে কি 2s2, এরপরে কি 2p6, এরপরে কি 3s2, এরপরে কি 3p6। এগুলো কি কোনোভাবে টাচ হবে? এই জায়গা থেকে কি কোনো কিছু চেঞ্জ আছে, অল্টার হবে? হবে না। এরপরে তোমারে বলতেছি কোথায় থামতে, 4s আর 3d তে যায়। তুমি কয়টা ইলেকট্রন নিয়ে গেছিলে আমার কাছ থেকে? 3টা। তাহলে আমারে ফেরত দিবা তুমি এস তে কয়টা দিয়া লাগবে? 2টা। 2টা। তাহলে আরেকটা কোথা থেকে গেছিল? Sir, 3D. 3d তে। এখন আছে 5টা, তাহলে 3d তে ছিল কয়টা? 6টা। 6টা। তাহলে হিসাব ক্লিয়ার না? তার মানে এটা কি Fe3+ আয়ন, এটা ছিল Fe3+। তার মানে Fe টা দুটা আয়ন বানাইতে পারে, 3+ ও বানাইতে পারে, 2+ ও করতে পারে, 3+ ও করতে পারে, সে 2+ ও করতে পারে, সে 3+ ও করতে পারে। আচ্ছা, এরপরে মনে করো, দেখি তোমরা পারো কিনা, টাইটেনিয়াম 4+, টাইটেনিয়াম 4+, আচ্ছা যাই তোমরা এই নিচের বার করো। আমি মনে করো দিলাম হচ্ছে B4+, দিয়ে ডিস্ট্রিবিউশন দিলাম B4+, এরপরে এইটুক দিলাম 1s2 2s2 2p6 3s2 3p6। এই বুঝছো, অনেক সময় ব্যাক সাইড দিয়া ফ্রন্ট সাইড খালি, অনেক সময় ব্যাক সাইড খালি করে ফ্রন্ট সাইড দিতে পারি। এটা আবার আরেক সিস্টেমে দিলাম যে B4+ যদি এটা হয় তাহলে B কি? B4+ যদি এটা হয় তাহলে বিটা কি তুমি বাইর করতে পারতে হবে। 1s2 2s2
2p6 3s2 3p6 তাদের দেওয়াটা নাকি? Yes, sir. তারপরে হিসাব হলো আমি 4টে গেছি নিচি কোথা থেকে নাকি? তাইলে সেগুলো আসছে কোথা থেকে? 4s থেকে আর 3d থেকে না? Yes. 4s2 এই আর চারটা আমি 3d2 হবে। তার মানে এটা 4s2 3d2 ঠিক কি না? Yes, sir. এবং সেই হিসেবে যা হয় তাই এখানে হয়েছে 22 আর 22 হচ্ছে টাইটেনিয়ামের, ব্যাস হয়ে গেল।